তাহা আমার বাবাই, হইতো যাহা আমার দাদা, কইছে তাহা আমার বাবা। এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, কও দেখি ভাই, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরাই আমার মুখের ভাষা তাই জানিতে চায়, ওরাই আমার মুখের ভাষা তাই জানিতে চায়। অন্য কথা কইমু না, চাই যদি ভাই দিমু সাধের জান, আহা চাই যদি ভাই দিমু সাধের জান। এই জানের বদল রাখুন রে ভাই বাপ দাদা জবানের মান, বাপ দাদা জবানের মান। ওরা তাদের মুখের কথা তাই জানিতে চায়, ওরা তাদের মুখের কথা তাই জানিতে চায়। পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাও কিন্তু উর্দু নয়। বর্তমান ভারতের উত্তরপ্রদেশ থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে অনুপ্রবেশকারী নবাব বংশের উত্তরাধিকারী যারা মুসলিম লীগের নেতৃত্বে ছিল তারাই মূলত উর্দু ভাষী ছিল, কিন্তু ক্ষমতার জোরে তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষার অধীনে অধিষ্ঠিত করে। এই সিদ্ধান্তে পাঞ্জাবি ও পুশতু ভাষাভাষীরা অসন্তুষ্ট হলেও কোনো ধরনের প্রতিবাদ করেনি। তাই পাকিস্তানি শাসকরা ভেবেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাষার জন্য এই প্রতিবাদ নিতান্তই গুটি কয়েক ছাত্রের অতি উৎসাহের বহিঃপ্রকাশ, এবং এটা পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষের মনের কথা নয়।
সুতরাং ঢাকায় যে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে সেটাতে বাধা দিলে খুব একটা বিরূপ প্রতিক্রিয়া হবে না, বরং এই ধরনের আন্দোলনকে অঙ্কুরে বিনাশ করাই উত্তম হবে। শাসকদের এই ধারণা মিথ্যা প্রমাণিত হয়। 11ই মার্চে ছাত্রদের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রশাসনের নির্যাতন এই আন্দোলনকে আরো তীব্র ও বেগবান করে তোলে। আন্দোলনের তীব্রতার কাছে নতি স্বীকার করে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পূর্ব পাকিস্তানের আইন পরিষদে রাষ্ট্রভাষা বাংলার দাবিকে স্বীকার করলেন এবং গণপরিষদের কাছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার সুপারিশ করে প্রস্তাব পাশ করেন। যদিও আপাতদৃষ্টিতে মনে হয় যে রাষ্ট্রভাষা বাংলার দাবি পূরণ হয়েছে, কিন্তু আন্দোলনকারী ছাত্ররা খাজা নাজিমুদ্দিনকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। তাই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রতি বছর 11ই মার্চে রাষ্ট্রভাষা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেয়। বাংলা ভাষা
গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমবারের মতো পূর্ব পাকিস্তানের সফরে এসে 21শে মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেন। ওই ভাষণে তিনি উল্লেখ করেন যে Urdu and Urdu alone shall be the state language of Pakistan. 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তনী অনুষ্ঠানে তিনি আবারও একই কথা উল্লেখ করলেন। উপস্থিত ছাত্ররা নীরবতা ভেঙে সমস্বরে বজ্র কণ্ঠে না না বলে জিন্নাহ সাহেবের এই ঘোষণার প্রতিবাদ করল। পরবর্তীতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রতিনিধিরা জিন্নাহ সাহেবের সাথে দেখা করেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি পুনর্ব্যক্ত করেন। কিন্তু জিন্নাহ সাহেব বাঙালির প্রাণের দাবিকে উপেক্ষা করে তার সিদ্ধান্তে অটল রইলেন। জিন্নাহ সাহেবের এই আচরণ বাঙালি জাতির প্রতি পশ্চিম পাকিস্তানের শাসকদের অবজ্ঞার প্রতিফলন। সেটা অনুভব করে ভাষা আন্দোলনকে বেগবান করতে ছাত্রদের সাথে বুদ্ধিজীবী ও অন্যান্য সাধারণ পেশাজীবী জনতা যোগদান করেন। এরই মাঝে অতিবাহিত হয়ে গেছে দীর্ঘ 4টি বছর। রাজনৈতিক আবর্তে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে আসীন হন। 1952 সালে পূর্ব পাকিস্তান সফরকালে 26শে জানুয়ারি পল্টন ময়দানে এক জনসভায় ভাষণ দেন। অতীতের সব প্রতিশ্রুতি ভুলে তিনি নির্লজ্জের মতো উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে বলে ঘোষণা করেন। এই ঘোষণা পূর্ব পাকিস্তানের জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। ঢাকা ও ঢাকার বাইরে সর্বত্র তীব্র প্রতিক্রিয়া দেখা দিল। সভা সমিতির মধ্য দিয়ে সংগঠিত প্রতিবাদ গড়ে উঠতে থাকলো দিকে দিকে। 30শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পূর্ণ ধর্মঘট ও ছাত্র সভা করে রাষ্ট্রভাষা বাংলার দাবিকে সমস্যারে পুনরুত্থাপন করল। একই দিন বিকালে বার লাইব্রেরি হলে ঢাকার ছাত্র, বুদ্ধিজীবী, সংস্কৃতিবিদ ও রাজনৈতিক নেতাদের এক বৈঠকে একটি সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠন করা হয়। রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 4 ফেব্রুয়ারি ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ধর্মঘট পালন করে। সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হওয়ার পর এক সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা কর্মপরিষদের নেতারা ওই দিন বাংলা ভাষার দাবি সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অবিরাম সংগ্রাম চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। সেখান থেকেই 21শে ফেব্রুয়ারি অন্যতম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সারা পূর্ব পাকিস্তান ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ততদিনে পূর্ব পাকিস্তানের জনগণের মোহ কেটে গিয়েছে, দৃষ্টি খুলে গিয়েছে। তারা বুঝে গিয়েছে যে পশ্চিম পাকিস্তানের শাসকরা তাদের সব কিছু থেকে বঞ্চিত করতে চায়। এমন পরিস্থিতিতে সমগ্র প্রদেশ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। 21শে ফেব্রুয়ারির কর্মসূচি সফল করার জন্য জোর তৎপরতা চলছে। আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে।
যাত্রা চির সংঘর্ষে একদিন সে পাহাড় চলবে চলবে জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে হতে পারি কত শ্রমে আরো বিধ্বস্ত নিদ্রিত নয় তবু চিত্ত আমরা তো সুস্থির লক্ষ্যের যাত্রী চলবার আবেগে চিত্ত আমাদের পথ লেখা দুস্তর দুর্গম আমাদের পথ লেখা দুস্তর দুর্গম সাথে তবু অগণিত সঙ্গী বেদনার কোটি কোটি অংশী আমাদের চোখে চোখে যেই হার সকল বিরোধ বিধ্বংসী এই কালো রাত্রির সুকথি নর্দল ভরণী আমরা যে ভাঙবই মুক্ত প্রাণীর সারা আনবই আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবে 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 জনতার সংগ্রাম চলবে 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 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলার গণপরিষদে বাজেট অধিবেশন বসার দিন এবং ওই দিনই রাষ্ট্রভাষা কর্মপরিষদ ধর্মঘটের ডাক দিয়েছে। গণশক্তির ভয়ে ভীত সরকার 20শে ফেব্রুয়ারি রাত থেকে 1 মাসের জন্য ঢাকা জেলার সর্বত্র সভা মিছিল শোভাযাত্রা সব নিষিদ্ধ করে 144 ধারা জারি করলো। সরকারের এই সিদ্ধান্তে ঢাকাবাসীর মনে তীব্র ও বিক্ষুব্ধ প্রতিক্রিয়া হলো। পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ 20শে ফেব্রুয়ারি এক জরুরি বৈঠকে মিলিত হয়। সভাতে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে 144 ধারা না ভাঙার সিদ্ধান্ত হয়। এদিকে 21শে ফেব্রুয়ারি 1952 সাল দুপুরে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র ও সাধারণ জনতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হতে থাকে। ইউনিভার্সিটির মাঠ থেকে শহরের যে রাস্তাগুলি দেখা যায় তার উপর দিয়ে কয়েক হাত পরপর টহলধারী সশস্ত্র পুলিশ। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের এক একটা দল মোতায়েন করা হয়েছে। ডানে বাঁয়ে যেখানে দৃষ্টি যায় সেখানেই পুলিশ। লোহার টুপি পরা পুলিশের হাতে হাতে গুলি ভর্তি রাইফেল, কোমরে টিয়ার গ্যাসের বাক্স অথবা মোটা প্যান্টের সাথে আটকানো কার্তুজ ভরা ছোট ছোট থলি। ইউনিভার্সিটির গেটের সামনে পুলিশের ব্যারিকেড, অপরদিকে অগণিত কালো মাথায় ঠাসা ইউনিভার্সিটির মাঠটাকে মনে হয় মৌচাকের মতো। পরিস্থিতি বিবেচনা করে তুমুল বাকবিতণ্ডা, হৈহুল্লোড়ের শেষে 10 জন করে 144 ধারা অমান্য করার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হলো। কয়েক হাজার কণ্ঠের ঘন ঘন স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। সারা শহরটাই যেন কেঁপে উঠল থর থর করে। রাষ্ট্রভাষা বাংলা চাই, নাজিম নুরুল গদি ছাড়, ভাষার উপর হামলা চলবে না চলবে না।
10 জনের এক একটি গ্রুপ বেরিয়ে আসতে লাগলো। ক্রমশই পিছনে ঠেলাঠেলি বাড়ে। যে করেই হোক একটা গ্রুপে সামিল হবার জন্য সবাই হন্যে হয়ে উঠেছে। ইতিমধ্যে কয়েকটি পুলিশ ভ্যান 44 ধারা অমান্যকারীদের অনেককেই নিয়ে চলে গেছে লালবাগের দিকে। তবুও গ্রেপ্তারকে পরোয়া না করে 10 জনের এক একটি মিছিল এগিয়ে যাচ্ছে। পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ অব্যাহত আছে, যেন মিছিলকে ছত্রভঙ্গ করা যায়। কিন্তু নিরস্ত্র মানুষ তাদের অসীম সাহসকে সম্বল করে মিছিলে সামিল হয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে। তাদের দমাবে কি? বিকেল 3টার সময় গুলির আওয়াজ পাওয়া গেল। আব্দুল জব্বার, রফিক উদ্দিন, সালাম, আবুল বরকাত ও আরো অনেক নাম না জানা ভাষা সৈনিক ওই দিন পুলিশের গুলিতে নিহত হন। তাদের রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে থাকে ঢাকা মেডিকেল হোস্টেলের সামনে। বাংলার মাটি সিক্ত হলো তার সূর্য সন্তানদের বুকের তাজা রক্তে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো জাতি মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ বিসর্জন দিল। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নেতানি। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে, কখন আসে, কখন আসে।